ইরানের বিদ্যুৎ কেন্দ্র হামলা 5 দিনের জন্য স্থগিত করেছেন ট্রাম্প। বলেছেন ইরানের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই দাবি সাথেই অস্বীকার করেছে ইরান। তবে ট্রাম্পের এই ঘোষণার পরপরই বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমেছে ব্যাপক হারে। দর্শক আরও জানাচ্ছেন আফসানা শাওন। ইরানের সঙ্গে গত দুদিন বেশ ভালো আলোচনা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই জন্যই ইরানের বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলার পরিকল্পনা 5 দিনের জন্য স্থগিত করার ঘোষণা দেন তিনি। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সব শত্রুতা পুরোপুরি মিটিয়ে ফেলার ব্যাপারে কথা অনেক দূরে গিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে যেন আগামী 5 দিন ইরানের কোনো বিদ্যুৎ কেন্দ্র বা জ্বালানি স্থাপনায় হামলা না করা হয়। তবে এই বিষয়টি চলমান বৈঠকের সফলতার উপর নির্ভর করবে। ট্রাম্পের এই ঘোষণার পরই ইরানের গণমাধ্যমগুলো জানায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলোচনাই হয়নি। উল্টো ট্রাম্প ইরানের পাল্টা হামলার হুমকির ভয়ে নতি স্বীকার করেছেন। তবে ইরানের গণমাধ্যমের এই খবর ছিল অসমর্থিত সূত্রের বরাতে। কিছুক্ষণ পরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মেহের নিউজকে বলেন, ট্রাম্প মূলত সময় ক্ষেপণ এবং জ্বালানির দাম কমানোর জন্যই এমন কথা বলেছেন। যখন সময় আসবে তখন তিনি তার সামরিক পরিকল্পনা বাস্তবায়ন করবেন। আরাকচি আরও বলেছেন, এই অঞ্চলের দেশগুলো উত্তেজনা কমানোর উদ্যোগ নিয়েছে, কিন্তু এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গেই তাদের আলোচনা করা উচিত, কারণ তারাই যুদ্ধ শুরু করেছে। তাছাড়া যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কোনো আলোচনা হয়নি বলেও নিশ্চিত করেন আরাকচি। এদিকে ইরানের জ্বালানি অবকাঠামোতে যুক্তরাষ্ট্র হামলা করবে না এমন ঘোষণার পরই আকস্মিকভাবে বিশ্ববাজারে তেলের দাম কমে গেছে 13%। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল $17 কমে $96 নেমে এসেছে। অর্থাৎ ব্রেন্টের দাম কমেছে 15%। অপরদিকে ইউএস টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম প্রতি ব্যারেল $13 কমে গেছে। গত 28 ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালানোর পর এবং ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর প্রতি ব্যারেল তেলের দাম $100 ছাড়ায়, যা এক পর্যায়ে $106 পর্যন্ত ছুঁয়েছিল। আফসানা শাওন, 71। পাকিস্তান, মিশর, তুরস্কের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা কমার ইঙ্গিত মিলছে। সরাসরি আলোচনা না হলেও পরোক্ষ কূটনৈতিক তৎপরতায় দুই পক্ষের মধ্যে বার্তা আদান প্রদান চলছে। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই 3 দেশ সক্রিয়ভাবে দুই পক্ষের মধ্যে যোগাযোগ স্থাপনে কাজ করছে। তাদের পররাষ্ট্রমন্ত্রীরা পৃথকভাবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন সূত্র জানিয়েছে, মধ্যস্থতা প্রক্রিয়ার অগ্রগতি হচ্ছে এবং আলোচনার মূল লক্ষ্য হচ্ছে যুদ্ধের অবসান ও অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান। গত রবিবার মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি যুক্তরাষ্ট্র, ইরান, পাকিস্তান, তুরস্ক ও কাতারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তি হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী যৌথভাবে নিয়ন্ত্রণ করতে পারবে যুক্তরাষ্ট্র ও ইরান। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, তারা একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। যদি তা বাস্তবায়ন হয় তবে হরমুজ প্রণালীতে স্থিতিশীলতা নিশ্চিত করতে উভয় দেশ একসঙ্গে কাজ করবে। তিনি আরও জানিয়েছেন, এই উদ্যোগের লক্ষ্য হবে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখা এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা। তবে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তি সই হয়নি। অন্যদিকে ইরানের পক্ষ থেকে এই ধরনের যৌথ নিয়ন্ত্রণের বিষয়ে এখনও সরাসরি কোনো মন্তব্য করা হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে ফোনালাপ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সোমবার এই ফোনালাপে মধ্যপ্রাচ্যের অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, লাভরভ সংঘাত বন্ধ করা এবং রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের দিকে দ্রুত অগ্রসর হওয়ার বিষয়ে জোর দিয়েছেন। তিনি ইরানের পারমাণবিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। এ সময় চলমান সংঘাত পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকেই তেহরানকে রাশিয়া সহযোগিতা করছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানকে শুরু থেকেই তথ্য উপাত্ত দিচ্ছে রাশিয়া।
মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে ভারতের সামনে নজিরবিহীন চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসব চ্যালেঞ্জ অর্থনৈতিক, জাতীয় নিরাপত্তা ও মানবিক সব দিক থেকেই গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি। ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার অধিবেশনে এসব উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত বৈশ্বিক অর্থনীতি ও মানুষের জীবনে গুরুতর প্রভাব ফেলছে। তবে ভারতে অপরিশোধিত তেল ও গ্যাসের সরবরাহ যাতে বিঘ্নিত না হয় সে বিষয়ে কাজ চলছে। 3 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা সংঘাতের প্রভাব শুধু অর্থনীতিতেই নয়, মানবিক ক্ষেত্রেও পড়ছে। তিনি বলেছেন, পশ্চিম এশিয়ার পরিস্থিতি উদ্বেগজনক, তাই বিশ্ব এই সংঘাতের দ্রুত সমাধানের আহ্বান জানাচ্ছে। হরমুজ প্রণালীর মাধ্যমে পণ্যবাহী জাহাজ চলাচলে জটিলতা তৈরি হওয়াকেও বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ইরান যুদ্ধের 3 সপ্তাহ শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক সংকটের মুখে পড়েছেন যা ক্রমেই তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী। মিত্রদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার বিষয়টি আগেভাগে আঁচ করতে না পারায় মার্কিন রণকৌশল এখন খেই হারিয়ে ফেলেছে। দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ট্রাম্পের সামনে খোলা রয়েছে 4টি পথ। দর্শক, বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ যখন চতুর্থ সপ্তাহে পা দিয়েছে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশল অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সামনে এখন খোলা রয়েছে 4টি পথ: আলোচনা, প্রস্থান, স্থিতাবস্থা বজায় রাখা অথবা যুদ্ধের তীব্রতা বাড়ানো। তবে সমস্যা হলো, এর প্রতিটি পথই যুক্তরাষ্ট্রের জন্য চরম ঝুঁকিপূর্ণ। প্রতিবেদনে বলা হয়েছে, কূটনীতিকদের একটি অংশ এখনও যুদ্ধবিরতির আশা করছেন, তবে বাস্তবতা ভিন্ন। মধ্যস্থতাকারী হিসেবে ওমান বা কাতারকে নিয়ে আরব দেশগুলোর মধ্যে রয়েছে মতভেদ। এছাড়া পরমাণু কর্মসূচি বা ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষই এত কঠোর অবস্থানে যে কোনো ছাড় দেওয়ার মানসিকতা কারো মধ্যেই নেই। এরপরই ট্রাম্পের জন্য সবচেয়ে সহজ পথটির কথা বলা হয়েছে, তা হলো ইরানের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংস হয়েছে দাবি করে যুদ্ধ শেষ করে দেওয়া। কিন্তু এর নেতিবাচক দিক হলো, ইরান তার 60% সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে যে কোনো সময় পারমাণবিক বোমা তৈরি করতে পারে। 3 নম্বর যে পথটি খোলা আছে ট্রাম্পের সামনে, তা হলো বর্তমান অবস্থা বজায় রাখা, অর্থাৎ আরও কয়েক সপ্তাহ বিমান হামলা চালিয়ে ইরানকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা। কিন্তু এতেও কোনো নিশ্চয়তা নেই, কারণ ক্রমাগত আক্রমণে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অর্থনৈতিক শক্তি অনেকটাই নিঃশেষ হয়ে পড়েছে। এরপরই আছে যুদ্ধের তীব্রতা বাড়ানো। ট্রাম্প যদি হুমকি অনুযায়ী ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করেন, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এর পাল্টা জবাবে ইরান যদি উপসাগরীয় দেশগুলোর প্রাকৃতিক গ্যাস কেন্দ্রে হামলা চালায়, তবে বিশ্ব অর্থনীতি এক মহা বিপর্যয়ের মুখে পড়বে। তাই বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধ শুরু করলেও এটি শেষ করার কোনো সহজ পথ তার হাতে নেই। বিজয় ঘোষণা করলেই যে ইরান হরমুজ প্রণালী খুলে দেবে, তার কোনো গ্যারান্টিও নেই। ওয়াশিংটন এখন এমন এক গোলক ধাঁধায় আটকা পড়েছে, যেখান থেকে বের হওয়ার প্রতিটি রাস্তাই অত্যন্ত ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ। মনিরুজ্জামান বাবু, ৭১। লেবাননের দক্ষিণাঞ্চলে লিথানি নদীর উপর একটি গুরুত্বপূর্ণ সেতুতে হামলার পর স্থল অভিযানের পরিধি বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। এই হামলাকে লেবাননের সার্বভৌমত্বের উপর আঘাত বলেছে বৈরুত। এরপর ইসরায়েলি সামরিক বাহিনী দীর্ঘমেয়াদী অভিযানের হুঁশিয়ারি দিয়েছে। তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এই খবর জানিয়েছে। ইসরায়েলি লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এক বিবৃতিতে বলেছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান মাত্র শুরু হয়েছে। এটি একটি দীর্ঘস্থায়ী অপারেশন। অন্যদিকে সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানিয়েছেন, আগামী 1 সপ্তাহের মধ্যে বর্ধিত স্থল অভিযান শুরু হবে। রবিবার ইসরায়েলি সামরিক বাহিনীকে লিথানি নদীর উপর থাকা সেতুগুলো ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ এই সেতুগুলো ব্যবহার করে নদী পারাপার হতো।
দক্ষিণ লেবাননের ভূখণ্ড দখল করে নেয়ার ডাক দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। ইসরায়েলের সীমান্ত লেবাননের দক্ষিণাঞ্চলের লিটানি নদী পর্যন্ত বাড়ানো উচিত বলে মন্তব্য করেন তিনি। হিজবুল্লাহর সঙ্গে চলমান লড়াইয়ের মধ্যে ইসরায়েলের ঊর্ধ্বতন একজন কর্মকর্তার এটিই সবচেয়ে বড় মন্তব্য। তবে এমন মন্তব্যের বিষয়ে নেতানিয়াহুর কার্যালয় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেনি। গত ২রা মার্চ হিজবুল্লাহ যোদ্ধারা তেল আবিবে ক্ষেপণাস্ত্র ছুড়লে লেবানন আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়ে। তখন থেকে ইসরায়েল দক্ষিণ লেবাননের লিটানি নদী এলাকার সব বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেয় এবং সেখানকার হিজবুল্লাহ ঘাঁটি ধ্বংস করতে বিমান হামলা শুরু করে। লেবানন কর্তৃপক্ষের হিসেবে এই হামলায় ১,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে। উদ্ধার হয়েছে ১০ লাখেরও বেশি মানুষ। যুদ্ধের আগুনে পুড়েছে মধ্যপ্রাচ্য, আর সেই আগুনের উত্তাপ লেগেছে সাধারণ মানুষের জীবনে। বৈরুতে খোলা আকাশের নিচে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নেয়া অসংখ্য পরিবার বৃষ্টি আর প্রখর রোদের সঙ্গে লড়াই করে টিকে থাকার চেষ্টা করছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের সংঘাত যত তীব্র হচ্ছে ততই বাড়ছে মানুষের দুর্ভোগ, নিরাপত্তা, আশ্রয় আর বেঁচে থাকার লড়াই। দর্শক আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে মানবিক সংকট দেখা দিয়েছে সাধারণ জনগণের মধ্যে। বৈরুতের রাস্তায় ও খোলা স্থানে আশ্রয় নেওয়া হাজারো বাস্তুচ্যুত মানুষ বৃষ্টি ও তীব্র গরমের মধ্যে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। এটা কি মেনে নেওয়া যায়? এখানে আমরা অপমানিত হয়েছি এবং কষ্ট পাচ্ছি। গোলাবর্ষণ, বৃষ্টি এবং গরমের নিচে বসে আছি। যত কিছুই হোক, আমরা আমাদের জমি ছেড়ে দেব না। গত ২ মার্চ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ হয় যখন হিজবুল্লাহ ইসরায়েলের উপর হামলা চালায়। এর পরপরই ইসরায়েল পাল্টা সামরিক অভিযান শুরু করে। লেবানন ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য আলোচনা হবে প্রায় শুনি। আমরা যুদ্ধ পছন্দ করি না, আমরা শান্তি চাই। এই সংঘর্ষে এখন পর্যন্ত লেবাননে ৮০০-র বেশি মানুষ নিহত হয়েছে এবং প্রায় ৮ লাখ মানুষ ঘরছাড়া হয়েছে। এরই মধ্যে দক্ষিণ লেবাননের নতুন কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে সেনা মোতায়েন বাড়িয়েছে ইসরায়েল। এদিকে ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে শিগগিরই আলোচনা হতে পারে বলে জানা গেছে। তবে এখনও বৈঠকের বিষয় চূড়ান্ত হয়নি। ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হিজবুল্লাহকে দক্ষিণ লেবানন থেকে সরে যাওয়ার কথা ছিল। তবে সেখানে লেবাননের সেনাবাহিনী মোতায়েন হওয়ার কথা ছিল। বিনিময়ে ইসরায়েলের হামলা বন্ধ থাকার কথাও ছিল। কিন্তু ইসরায়েলের অভিযোগ, লেবানন এই চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করেনি। ফলে তারা এখনও নিয়মিত হিজবুল্লাহর অবস্থানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। নাহিদা রিন্থি, ৭১। নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে কানাডার যাত্রীবাহী প্লেনের সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ট্রাকের সংঘর্ষের ঘটনায় উড়োজাহাজটির পাইলট ও কো পাইলট নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার রাতে লাগার্ডিয়া বিমানবন্দরে এয়ার কানাডা এক্সপ্রেসের প্লেনটির সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ট্রাকের সংঘর্ষে হয়। ফায়ার সার্ভিসের ওই ট্রাক পুলিশ সদস্যরা পরিচালনা করছিলেন। দুর্ঘটনার সময় প্লেনটিতে ৭২ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিল। সংঘর্ষে নিহত এয়ার কানাডার পাইলটদের মধ্যে একজন কুইবেকের বাসিন্দা ৩০ বছর বয়সী আন্তোয়ান ফরেস্ট হিসেবে শনাক্ত করা হয়েছে। অন্যদিকে অন্য এক পাইলটের নাম এখনও প্রকাশ করা হয়নি। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এটিকে একটি দুঃখজনক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এনটিএসবি ঘটনাটির তদন্ত করছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এটি একটি ভয়াবহ এবং একটি বিপজ্জনক ঘটনা। স্পেনের কাতালোনিয়া অঞ্চলের ছোট্ট শহর আইতানো বসন্ত এলেই যেন নতুন করে প্রাণ ফিরে পায়। বছরের বেশিরভাগ সময় সাধারণ কৃষি জমি হিসেবে পরিচিত এই এলাকা ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের মাঝামাঝি সময়ের মধ্যে রূপ নেয় এক অপূর্ব গোলাপি স্বর্গে। হাজার হাজার পিচ গাছ একসঙ্গে ফুলে ভরে উঠলে পুরো প্রান্তর ঢেকে যায় নরম পাপড়ির রঙে। অল্প সময়ের এই সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছরই দেশ বিদেশ থেকে ছুটে আসেন পর্যটক, ফটোগ্রাফার এবং প্রকৃতিপ্রেমীরা। দর্শক আরও জানাচ্ছেন চৈতি সরওয়ার।
মৌসুমে আয়তনা শহর যেন এক জীবন্ত ক্যানভাস। সারি সারি পিচ গাছের ডালে ফুটে থাকা গোলাপি ফুল বাতাসে দুলতে দুলতে তৈরি করে এক মায়াবী পরিবেশ। হালকা সুবাসে ভরে ওঠে চারপাশ, আর সেই সাথে থাকে গ্রামীণ নীরবতা, যা শহুরে কোলাহল থেকে দূরে এনে দেয় এক অনন্য প্রশান্তি। পর্যটকরা এখানে এসে শুধু ছবি তোলেন না, বরং ধীরগতির জীবনযাপনের স্বাদও নেন। কেউ হাঁটেন ফুলের পথ ধরে, কেউ আবার গাছের ছায়ায় বসে কাটান শান্ত বিকেল। এই সময়টায় প্রকৃতি যেন মানুষকে একটু থেমে গিয়ে উপভোগ করতে শেখায়। এখানে এলে এক ধরনের শান্তি আর অনেকটা প্রশান্তি অনুভব হয়। আজ বাতাসটা একটু বেশি, তবুও জায়গাটা খুবই নিরিবিলি, সময় কাটানোর জন্য একেবারে উপযুক্ত স্থান। আমি প্রায় 5 বছর ধরে এখানে আসছি। জায়গাটা অসাধারণ সুন্দর, ছবি তোলা, ঘোরা বা হাঁটার জন্য দারুণ। খুব শান্ত, খুব স্বাভাবিক পরিবেশ আর ভিড়ও কম। স্থানীয় প্রশাসনও এই প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে গড়ে তুলেছে বিভিন্ন আয়োজন। গাইডেড ট্যুর, স্থানীয় খাবারের মেলা, এমনকি চিত্রাঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়, যা এলাকার কৃষিভিত্তিক ঐতিহ্যকে তুলে ধরে নতুনভাবে। তবে এই সৌন্দর্য খুব বেশি দিন স্থায়ী হয় না। আয়তনার পিচ ফুল সাধারণত মাত্র 2 থেকে 3 সপ্তাহের জন্য পূর্ণ বিকশিত থাকে। ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের মাঝামাঝি সময়টুকুই এর সেরা সময়। আবহাওয়া অনুকূলে না থাকলে এই সময় আরও কমেও আসতে পারে। তাই এই স্বল্পস্থায়ী রূপ দেখার জন্য অনেকেই আগেভাগেই পরিকল্পনা করেন। দূর দেশ থেকেও ছুটে আসেন অনেকেই। এই ফুল ফোটার সময়টা যেন প্রকৃতির এক ক্ষণিকের জাদু। আয়তনার বিস্তীর্ণ বাগান কয়েকদিনের মধ্যেই রঙে ভরে ওঠে, আবার খুব দ্রুতই সেই রং হারিয়েও ফেলে। গোলাপি পাপড়িগুলো ঝরে পড়ার সাথে সাথে শেষ হয়ে যায় এই বিশেষ মৌসুম। তাই যারা এই দৃশ্য একবার দেখেছেন, তাদের কাছে এটি শুধু একটি ভ্রমণ নয়, বরং সময়ের ভেতরে ধরা এক ক্ষণস্থায়ী অথচ গভীরভাবে মনে রাখার মতো অভিজ্ঞতা। চৈতি সরওয়ার, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।